ভালো আছেন আপনারা? পুরাতনের মধ্যে আছেন কয়জন? দুইজন। না বুঝবেন, এমনি থাকুক এখানে। আপনাদের এখানে নতুন কয়জন আছেন আপনারা? অনেক। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের প্রথম ক্লাস হলো ফার্মাকোলজি সাবজেক্ট, ফার্মাকোলজি। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? বসেন। আমি ডাক্তার সুলতান আহমেদ মজুমদার, আপনাদের এখানের শিক্ষক হিসাবে আছি। আপনাদের পরিচয় তাহলে একটু নিয়ে নিই। আপনার পরিচয় কি করেন? চাকরি করেন মনে হয়। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তাহলে ক্লাস শুরু করি নাকি? কাগজ পড়ছে আপনার নিচে? আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ডাক্তার হিসেবে আছি, গভর্নমেন্ট প্রতিষ্ঠান। এখন আমরা আলোচনা করব অ্যান্টিবায়োটিক নিয়ে, ঠিক আছে? যেটা লেখার দরকার সেটা লিখবেন। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক যে ঔষধ জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। অ্যান্টিবায়োটিকের বেশ কিছু বিধিনিষেধ আছে। এটা রিকগনাইজড বা অথরাইজড ডাক্তার ছাড়া এই ওষুধটা ব্যবহার করা যায় না বর্তমানে। অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। যদি কোনো ফার্মেসি ব্যবসায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাহলে তাকে রেজিস্টার মেনটেন করতে হবে। যদি কোনো দোকানদার অ্যান্টিবায়োটিক বিক্রি করে তাহলে কি করতে হবে? রেজিস্টারে কার কাছে বিক্রি করছে, কোন অ্যান্টিবায়োটিকটা বিক্রি করছে সেটা উঠাইতে হবে। ভ্রাম্যমাণ আদালত আসলে যাতে সে উত্তর দিতে পারে। বিনা রেজিস্টারে, বিনা ডকুমেন্টে কোনো রোগীর কাছে ঔষধ ফার্মেসি ব্যবসায়ী বিক্রি করতে পারবে না, কোন ঔষধ, শুধু অ্যান্টিবায়োটিকটা। আর আপনার যে অ্যান্টিবায়োটিক নিজেরা ইচ্ছে করলে খাওয়া যায় না চিকিৎসকের পরামর্শ ছাড়া। কারণ অ্যান্টিবায়োটিক যেমন জীবন রক্ষা করে তেমনি জীবন ধ্বংস করে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আবার নতুনভাবে শরীর সেটা উপকারী ব্যাকটেরিয়া আস্তে আস্তে তৈরি হয়, জন্ম লাভ করে। তাহলে অ্যান্টিবায়োটিকের নিয়ম কি? এগুলো শুনলেই হবে, লেখা লাগবে না। অ্যান্টিবায়োটিকের নিয়ম আপনারা শিখ পাইছেন না? অ্যান্টিবায়োটিকের নিয়ম হলো নির্দিষ্ট মাত্রা মেনে খেতে হবে। নির্দিষ্ট মাত্রা, কোনো কোনো অ্যান্টিবায়োটিকের 5 দিন আছে, কোনোটা 7 দিন আছে, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত। তবে না, 3 দিন নেই, না না, এটা এখন 5 দিন, 5 দিন। হ্যাঁ, এজিথ্রোমাইসিন একটা না, এখন 10 দিন পর্যন্ত খাওয়া যায়। এখন আপনার সর্বনিম্ন 5 দিনের কম খাওয়া যাবে না। রুগীকে সেটা বলে দিতে হবে। আপনার একটা ট্যাবলেট, যে ফার্মেসি ব্যবসায়ীরা দেখছি রোগীর টাকা কম, একটা ট্যাবলেট কেটে দিয়ে দিল, একদিন খেয়ে পরে আর খেলো না। এভাবে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হচ্ছে। বাংলাদেশে যত অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে বেশিরভাগই রেসিস্ট্যান্ট হয়ে যায়। বিদেশে কিন্তু এটা হয় না। বিদেশিরা, ডাক্তাররা যারা ওষুধ লেখে, রুগীরাও সচেতন, ডাক্তাররাও সচেতন। তারা বলে দেয় এই ওষুধটা এই ডোজ মেনটেন করতে হবে, রুগীরা ফুল কোর্স কমপ্লিট করে। কিন্তু বাংলাদেশের রুগীরা জ্বর হয়েছে, আজকে কালকে জ্বর ভালো হয়ে গেলে আর অ্যান্টিবায়োটিকটা খাবে না। না খাওয়ার কারণে নতুন নতুন অ্যান্টিবায়োটিক কি করতে হয়? কোম্পানিগুলা তৈরি করতে হয়। তো কোম্পানিগুলা তৈরি করা লাগে, পুরাতন অ্যান্টিবায়োটিকগুলো রেসিস্ট্যান্ট হয়ে যায় আর বডিতে কাজ করে না। তাহলে কোর্স মেনটেন করতে হবে। 2 নাম্বার হলো ডোজ মেনটেন করতে হবে। ডোজ যেমন অ্যান্টিবায়োটিক
ম্যাক্রোলাইট প্রিপারেশন। আপনার কোনো ফার্মাসিউটিক্যালে আছেন? কিসে আছেন? ওরিয়ন। ওরিয়ন তো ভালো, ওরিয়ন আমার কাছে আসে ভিজিটে ওই ইয়েতে মহিপাল। আপনার ডোজ বলতে এজিথ্রোমাইসিনের ডোজ ধরেন একটা, হ্যাঁ, তারপরে ফ্লুক্লোক্সাসিলিনের 4টা, এভাবে প্রত্যেকটা গ্রুপের ওষুধের ভিন্ন ভিন্ন মাত্রা আছে। এখন কোনো রুগী যদি মনে করে যে ফ্লুক্লোক্সাসিন সেপ্রাডিন 4 বার খাওয়া 6 ঘন্টা পর পর, কয়টা গেছে ওষুধ? 20টা না? আরও বেশ কয়েকটা আছে, এগুলোর নাম দিয়ে দিই ইম্পর্টেন্টগুলো। সাই কারো একটা স্পষ্ট লেখার খাতা দেন আমাকে। ফেনিসিলিন, এমপিসিলিন, অ্যামক্সাসিলিন, সেফিওরক্সিম, আপনার হলো এরিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, ক্লারিডোমাইসিন, ফ্লুক্লোক্সাসিলিন। হ্যাঁ, এরপরে লেখেন ফ্লুক্লোক্সাসিলিনের পাশে ক্লক্সাসিলিন লেখেন, অপর পৃষ্ঠায় যান, ক্লক্সাসিলিন লেখেন, নতুন একটা পেজ বের করেন, সবাই নতুন পেজ বের করেন। আপনারটা আপনি ওনার কাছ থেকে লিখে নেবেন, নাহলে পেজ একটা নেন, এই যে ধরেন। আপনার ফ্লুক্লোক্সাসিলিন এটা একটা গ্রুপের নাম। সর্বপ্রথম ক্লক্সাসিলিন দেওয়া হয়, ক্লক্সাসিলিনে কাজ না করলে তখন আমরা ফ্লুক্লোক্সাসিলিন দেই। এটার উপরে আর এটার নিচে আর একটা ধাপ আছে, সে ধাপটার নাম হলো ক্লক্সাসিলিন। লেখেন ফ্লু বাদ দেন, শুধু ক্লক্সাসিলিন গ্রুপ। নাম্বার দরকার নেই, নাম্বার আমরা বসাই না। হ্যাঁ, ক্লক্সাসিলিন, CLOX, CILLINE, ক্লক্সাসিলিন। এটা হলো একটা করে দৈনিক 4 বার, এটাও 4 বার, এটা হলো 7 থেকে 10 দিন। হ্যাঁ, যেগুলো যেগুলো বাদ গেছে এগুলো আমি দিয়ে দিচ্ছি, সেফিক্সিম, সেফিওরক্সিম। এগুলো বাদ গেছে, আপনাদের শিটে ছিল না, বুঝছেন না? এগুলো আপনাদের শিটে ছিল না, এই গ্রুপগুলা, এগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লক্সাসিলিন এটা 7 থেকে 10 দিন, একটা করে দৈনিক 4 বার। সাফাড্রক্সিল, হ্যাঁ, এটা হলো গর্ভাবস্থায় নিরাপদ এই ওষুধটা, একটা করে দৈনিক 2 বার, 7 থেকে 10 দিন। অ্যাডোরা, ক্যাপসুল অ্যাডোরা নাম শুনছো তো? ওইটা এই গ্রুপের, ঠিক আছে? এটা হলো মহিলাদের গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ ওষুধ। সেফোডক্সিম, এটাও নিরাপদ, একটা করে দৈনিক 2 বার। সেফাক্লোর, ওগুলা সবগুলো এক একটা নিয়ে কাজ আলোচনা করতে অনেকক্ষণ লাগবে। হ্যাঁ, পরবর্তী নেক্সট ক্লাসে যদি সুযোগ পাই তাহলে এগুলো নিয়ে আলোচনা করব। কোনটা কোনটা, হ্যাঁ কোনটা, হ্যাঁ আজকে আপনাদের নামগুলো সব দিয়ে দিতে হবে, তারপরে কোন ওষুধের কি কাজ এগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ওই এখান থেকে আমরা আজকে যতগুলো ওষুধের নাম লেখাচ্ছি, এই ওষুধগুলোর আবার 2 ভাগে ভাগ করব। গর্ভবতীদের জন্য কোনটা, আর স্তন্যদানকারীদের জন্য কোনটা নিরাপদ, আর কোনটা গর্ভাবস্থায় অনিরাপদ। তাহলে এই ওষুধগুলোর মধ্যে ওইটা আমি ভাগ করে দেব। তাহলে আজকে আপনারা যে কাজ এটা শেষ করতে আপনাদের সময় শেষ হয়ে যাবে। আগে এগুলোর নাম শিখেন, পরবর্তী ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব, নামগুলো বলেন। 24-25টা যে গ্রুপের নাম লিখছি, গ্রুপের নামগুলো মুখস্থ বলবেন। না, এটা তো হ্যাঁ আগামী ক্লাস থেকে
তাহলে সেফাক্লোর আজকে তিনটা জিনিস পাইছেন, নাম, ডোজ, মাত্রা। আর বয়স অনুপাতে যে মাত্রা খাওয়ার যে কোনো সিস্টেম আছে বলি, মানে বয়স অনুপাতে যে কিভাবে খাবে ওইটা কাজের সময় পাবেন। সেফাক্লোর কি কি গেছে এখানে? এখানে গেছে কি সেফাডক্সিন, সেফাক্লোর, হ্যাঁ, সেপিকজিন গেছে, সেপিওরক্সিন গেছে, সেপিটামিড, সেপিটামিড, সেপিটামিড 7 থেকে 10 দিন, সেপিটামিড, হ্যাঁ সেপিটামিড। আছে আছে, এটা চলে না, এটা চলে না, এই যেগুলো লিখছি এগুলো বেশি চলে। তাহলে কয়টা গেছে গ্রুপ? 25টা, 24টা। লিভোফ্লক্সাসিলিন, অফ্লক্সাসিলিন, এবার পেপফ্লক্সাসিলিন লেখেন, পেপ। স্পারফ্লক্সাসিলিন একটা করে দৈনিক 2 বার। গেটিফ্লক্সাসিলিন, লিভোফ্লক্সাসিলিন, গেছে না 26-27টা গেছে না, পৃথিবীতে এই ওষুধগুলোই আছে, আর নাই। 28টা গেছে, এগুলোর নাম লিখে রাখবেন, এগুলোর নাম লিখে রাখবেন, ঠিক আছে? এবং কি শিখে আসবেন বানানগুলা সহকারে। মানে 28 পূরণ 150, 4200। আপনি গ্রুপ পাইছেন কয়টা? 28টা। কোম্পানি আছে কয়টা? 150টা। প্রত্যেকটা গ্রুপের একটা 150টা কোম্পানি নাম বের করে, 150টা নামে। তাহলে আপনি 28টা গ্রুপের নাম যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার 4200 ওষুধের নাম মনে রাখতে পারবেন, লিখতে পারবেন। 150টা কোম্পানি, এ ধরেন নাফা, এটা গ্রুপের নাম কি? প্যারাসিটামল। তো এইভাবে 150টা কোম্পানি প্যারাসিটামল গ্রুপটাকে বিভিন্ন নামে বের করছে। তাহলে আপনি যদি 28টা গ্রুপের নাম মনে রাখতে পারেন, আপনার 4200 ওষুধের নাম মনে রাখা সম্ভব না। এই 28টা গ্রুপের নাম মনে রাখা সম্ভব। গ্রুপটা যদি মনে রাখতে পারেন, আপনি যদি কখনো খালি গ্রুপের নামও লিখে দেন প্রেসক্রিপশনে, ফার্মেসি ব্যবসায়ী সে ভালো যে কোনো কোম্পানির একটা ওষুধ আপনাকে দিয়ে দিতে পারবে। কিন্তু আপনি গ্রুপের নাম যদি মনে রাখতে না পারেন, তাহলে আপনি 4200 ওষুধের নাম মনে রাখতে পারবেন না। 28টা গ্রুপ মনে রাখা মানে 4200 ওষুধের নাম মনে রাখা। কারণ একটা গ্রুপে 150টা কোম্পানি বের করছে, তো 150 পূরণ 28, 4200। তাহলে 4200 ওষুধের নাম মনে রাখার সূত্র হলো 28টা গ্রুপের নাম মনে রাখা, ঠিক আছে?
আচ্ছা, এখন আপনাদের এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন করতে পারেন, আমি উত্তর দিব আপনাদেরকে। এখন দুইটা করে দিব। প্রথম দুইটা প্রথমটা লেখেন। প্রথমটা কি ছিল? পেনিসিলিন। পেনিসিলিন। এখন যান এখানে হেডলাইনে লেখেন পেনিসিলিন। এখানে হেডলাইনে পেনিসিলিন লেখেন। PENICILLIN পেনিসিলিন কাজ। এভাবে লেখেন, ঠিক আছে? পেনিসিলিনের আমরা কাজ, মাত্রা আর ডোজটা জেনে গেছি, এখন শুধু কাজটা লিখব। পেনিসিলিন হলো পৃথিবীর, এটা লেখা লাগবে না, পেনিসিলিন হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঔষধ, যেটা আপনার প্রথমে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। কোনো জীবাণু কোথাও কাটাছিরা ক্ষত হলে কি করতো, আগে ওষুধ বের হওয়ার আগে আপনার দুর্বাঘাস দিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিত। এটা ছিল আগেকার দিনের চিকিৎসা, ওষুধ বের হওয়ার আগে। তার পরবর্তীতে আস্তে আস্তে বিজ্ঞানীরা পেনিসিলিন নামক ওষুধ আবিষ্কার করে। এটা হলো সর্বপ্রথম। এই যে ক্লাসের পরে সময় আপনাদেরকে এখানে এলোমেলোভাবে লিখছি না, ধাপে ধাপে কোনটার পরে কোনটা আসবে এখন পাবেন। পেনিসিলিন যেসব কাজে ব্যবহার হয় তার মধ্যে উল্লেখযোগ্য, সেটা এখনও ব্যবহার হয়, সেটা হলো আপনার শ্বাসকষ্ট, কাশি। যারা দীর্ঘদিনের শ্বাসকষ্ট বা কাশিতে থাকে, লেখেন দীর্ঘদিনের শ্বাসকষ্ট বা কাশিতে ব্যবহৃত হয়। লেখেন কাটা, ক্ষত ও ইনফেকশন নিরাময়ে ব্যবহৃত হয়। কাটা, ক্ষত ও ইনফেকশন নিরাময়ে ব্যবহৃত হয়। এই দুইটা কাজে বেশি ব্যবহার করা হয়, অন্য কাজে হ্যাঁ দুইটাই, সব কাজে এটা দেওয়া যাবে না, আর সব কাজে এই ওষুধ কাজে লাগবেও না। তাহলে এটার বিধি নিষেধ লেখেন। এখন বিধি নিষেধ। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নিষেধ। আমাকে পরবর্তী নেক্সট ক্লাসে দেখাইতে হবে আমি কোন দুইটা ঔষধের আজকে ব্যবহার সম্পর্কে আলাপ করলাম, পরবর্তীতে যাতে আমি পরের দুইটা নিয়ে আলোচনা করতে পারি। সিরিয়ালটা, এই খাতাটা নিয়ে আসবেন আসার সময়, ঠিক আছে? শেষ, এতটুক, এটার ঝামেলা শেষ। মনে রাখতেও আপনাদের সহজ হবে। এটার মাত্রা তো আগেই লেখাই দিছি, একটা করে দৈনিক 4 বার, 7 থেকে 10 দিন। এখন আসেন লেখেন অ্যাম্পিসিলিনের কাজ। এটা
কাটা, ক্ষত ও ইনফেকশনে ব্যবহৃত হয়। এটা কাটা, ক্ষত ও ইনফেকশনে ব্যবহৃত হয়। এটাতে চলে আসেন আপনি, এটাতে চলে আসেন। এটা তো বান্ধাই করা, এখান দিয়ে বান্ধাই দিচ্ছে, এখান দিয়ে চলে আসেন। কাটা, ক্ষত ও ইনফেকশনে ব্যবহৃত হয়। দেন আমাদের রুমটা বেশি ছোট। 2 নাম্বার হলো জ্বর, টাইফয়েড জ্বর ও আপনার ভাইরাস জ্বরে তো অ্যান্টিবায়োটিক কাজ করে না। টাইফয়েড জ্বর ও জীবাণুঘটিত সংক্রমণজনিত জ্বরে এটা সফলভাবে ব্যবহৃত হয়। টাইফয়েড জ্বর ও জীবাণুঘটিত জ্বরে। তিন নাম্বার লেখেন মূত্রনালীর সংক্রমণে ইহা ব্যবহৃত হয়। সংক্রমণে ইহা ব্যবহৃত হয়। যেমন সংক্রমণ বলতে কোনটা? প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে ব্যথা করা, প্রস্রাবে ইনফেকশন, ক্লিয়ার প্রস্রাব না হওয়া, প্রস্রাব ঝরে ঝরে পড়া ইত্যাদিকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বাংলায় বলি মূত্রনালীর সংক্রমণ। ঠিক আছে? লেখেন প্রেগন্যান্সিতে ও স্তন্যদানকালে নিষেধ। নিষেধ। স্তন্যদানকালে নিষেধ। এটা খুলে দিলে তো বাতাস যুক্ত, গরম বাতাসে না বাইরে, ফ্যানের বাতাসও গরম। ইনফেকশন। স্তন্যদানকালে দুধ খাওয়ানোর বাচ্চাদের এটা নিষেধ। হ্যাঁ, মানে তখন খাওয়ানো যাবে না, গর্ভাবস্থায় এটা খাওয়ানো যাবে না। বাচ্চার যেসব মায়ের বাচ্চারা দুধ খাওয়াচ্ছে তাদেরকে এটা দেওয়া যাবে না। কারণ এটাতে কি হয়, বাচ্চার দুগ্ধ নিঃসরণ বন্ধ হয়ে যাবে, অ্যান্টিবায়োটিকে কি করে, দুধকে শুকিয়ে ফেলে। আর কিছু কিছু নিরাপদ অ্যান্টিবায়োটিক আছে যেটা খাইলে ক্ষতি নাই, সেটা আসবে পরবর্তী ক্লাসে। তাই এমোক্সাসিলিনের মাত্রা কয়টা বলুন তো হুজুর? কিছুক্ষণ আগে লিখছেন যে, আপনারা নোট করবেন, নোটের সময় এভাবে লিখে রাখবেন, একটা করে দৈনিক 3 বার 7 থেকে 10 দিন এইভাবে লিখে দিবেন, রোগীকে এইভাবে লিখে দিবেন। ঠিক আছে? আপনারা যখন পরিপূর্ণ নোটটা করবেন তখন এইভাবে লিখবেন, অ্যামোক্সাসিলিন হেডলাইন দিয়ে এইভাবে ডোজটা মেনটেন করে তারপর কাজগুলো নোটে লিখবেন খাতায়। হ্যাঁ, নিষেধ। বাচ্চা দুধ খেলেও নিষেধ, গর্ভাবস্থায়ও নিষেধ। অ্যামোক্সাসিলিনের কাজ লেখেন। এখন পরবর্তীতে আরেকটা, এটা আর একটা অ্যাম্পিসিলিনের উপরের ধাপ। এখন যতগুলো ওষুধ সিরিয়ালে আসতেছে একটার উপরে একটা, পেনিসিলিনের উপরে কি অ্যাম্পিসিলিন, অ্যাম্পিসিলিনের উপরে কি অ্যামোক্সাসিলিন, অ্যামোক্সাসিলিনের উপরে কি, ওইটা আস্তে আস্তে আসবে। ঠিক আছে? তখন সিরিয়াল মেনটেন ছিল না, নামগুলো যখন লিখছিলাম। এখন আপনাদের সিরিয়াল মেনটেনে একটার পর একটা, কোন ওষুধ কাজ না করলে কোনটার উপরে কোনটা দিবেন সেটা এখন আমি লিখে দিচ্ছি। এটা হলো জ্বর, বিভিন্ন ধরনের জ্বরে। টাইফয়েড আছে, প্যারাটাইফয়েড আছে, হ্যাঁ,
টাইফয়েড, প্যারাটাইফয়েড জ্বর আছে, কালা জ্বর আছে, ঠিক আছে না? হ্যাঁ, বিভিন্ন ধরনের জ্বরে। 2 নাম্বার ইনফ্লুয়েঞ্জা হতে পারে না, ইনফ্লুয়েঞ্জা লাগবে না, বিভিন্ন বলতে পারে ব্যাকটেরিয়া ইউজার। এটা তো প্রথমে আপনাদেরকে আলাদা করে দিছি, এটা প্রথম ক্লাসে বলে দিছি না। আমি তো প্রথম ক্লাসে আপনাদের জ্বরের বিভিন্ন ধরনের জ্বর বলতে কাকে বোঝায় সেটা আলাদা করে দিছি প্রথম ক্লাসেই, প্রথমেই। ভাইরাস জ্বরে দেওয়া যাবে না, ভাইরাস জীবাণুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, জীবাণুঘটিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপরে এটা টাইফয়েড, প্যারাটাইফয়েড জ্বরে, তাহলে লেখেন, ভেঙে লেখেন, টাইফয়েড, প্যারাটাইফয়েড জ্বরে এটা ব্যবহার করা হয়। তারপরে লেখেন কাশি, শ্বাসকষ্ট এবং কাশিতে, শ্বাসকষ্ট এবং কাশিতে, ফুসফুসের সংক্রমণে এবং ব্রঙ্কাইটিস রোগে ইহা ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট এবং কাশি, ফুসফুসের সংক্রমণ এবং ব্রঙ্কাইটিস রোগে ইহা ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট এবং কাশি, ফুসফুসের সংক্রমণ এবং ব্রঙ্কাইটিস রোগে ইহা ব্যবহার করা হয়। ব্রঙ্কাইটিস, ফুসফুসের একটা রোগ আছে যেটার নাম ব্রঙ্কাইটিস, এবং ফুসফুসের রোগ বলতে আমরা নিউমোনিয়াকেও বুঝাই। বাচ্চাদের নিউমোনিয়া হলেও এটা দিতে পারবেন, এবং নিউমোনিয়া রোগেও এটা দিতে পারবেন। ফুসফুসের রোগকে বলা হয় আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা এই ওষুধটা দিতে পারি, ঠিক আছে? তারপরে মূত্রনালীর সংক্রমণেও এটা ব্যবহার করা হয়। কাটাছিঁড়া ক্ষতেও এটা আমরা ব্যবহার করতে পারি। কাটাছিঁড়া ক্ষত বা ইনফেকশনেও এটা আমরা ব্যবহার করতে পারি। এই তোমার কাগজ না থাকলে এখান থেকে লিখিয়ে ফেসটা নষ্ট করে লেগতেছে, এটা ফটোকপি রাখতে পারতে। কাগজ অফিসে কাগজের অভাব আছে, যাই এর অফিস থেকে কাগজ কবে স্যার কাগজ দেন, কাগজ দিবে তো। এরা আর একটা শিট দিয়েছে, শিটটা নষ্ট করে ফেলাইছে, শিট একটা দিয়ে দিয়েন। এর শিটগুলোতে লেখা শুরু করছে। আচ্ছা, তারপরে লিখছেন তো? তাহলে কাটাছিঁড়া ক্ষত, ইনফেকশন এবং দিছি আর লাগবে না, এবং মূত্রনালীর সংক্রমণে ইহা সফলভাবে ব্যবহৃত হয়। মূত্রনালীর সংক্রমণে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এরপরে এখন বিধি নিষেধ লেখেন। গর্ভাবস্থায় নিষেধ, কিন্তু স্তন্যদানকালে নিরাপদ। গর্ভাবস্থায় নিষেধ, কিন্তু স্তন্যদানকালে নিরাপদ। আল্লাহ, আচ্ছা, এই শীটের সাথে আমার আজকের ক্লাসের কোনো 50% মিল আছে, আর 50% আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ক্লাস দিয়েছি অতিরিক্ত, দিছি না? এই শীটে কি এগুলো 28টার নাম আছে? নাই। এই শীটে কি ডোজ আছে? নাই। শীটটা হলো জাস্ট আপনাদের শিখার জন্য, বোঝার জন্য। আপনাদের যত বেশি প্রশ্ন করতে পারবেন ক্লাসের পরে, এখন 10 মিনিট সময় দেওয়া হলো, আমাকে প্রশ্ন করে শিখতে পারবেন। হ্যাঁ, বাচ্চা দুধ খেলে দেওয়া যাবে, দেওয়া যাবে, হ্যাঁ, ব্যবহার করা যাবে। একই একই ক্লাবনিক যতগুলা ওষুধের সাথে যোগ থাকবে ততগুলা ওষুধের মাত্রা এবং ডোজ একই থাকবে। শুধু ক্লাবনিকের কাজটা কি একটু বলেন তো? ক্লাবনিকের কাজটা কি? এইটা ক্লাবনিক এ কারণে দেওয়া হয়েছে, যেসব অ্যান্টিবায়োটিক
বডিতে কাজ করে না, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেছে, তাদের সাথে কোম্পানিরা ক্লাবনিক অ্যাসিড যোগ করে দিছে। এভাবে আপনার প্রত্যেকটা কোম্পানি ইচ্ছা করলে প্রত্যেকটা গ্রুপের সাথে ক্লাবনিক অ্যাসিড যোগ করতে পারে, কিন্তু যখন দেখবে যে তাদের ওষুধে কাজ করতেছে তখন তারা ক্লাবনিক অ্যাসিড যোগ করবে না। ক্লাবনিক অ্যাসিড জাস্ট ওষুধটাকে একটু সাহায্য করা, তুমি কাজ করতে পারতেছো না, তোমার শক্তি কম, তোমার আমি একটু ধাক্কাই এরে আর একটু সহযোগিতা করি, এতটুকু। হ্যাঁ বলেন, পরবর্তী নেক্সট প্রশ্ন করেন। আপনার মাত্রা হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম 10 ফোঁটা থেকে শুরু করবেন, একদিনের বাচ্চা থেকে 10 ফোঁটা থেকে 3 মাস পর্যন্ত 10 ফোঁটার মধ্যে সীমাবদ্ধ। 3 মাস, তারপরে 3 মাস বয়স থেকে 6 মাস বয়স পর্যন্ত 3 মাস 10 ফোঁটা, 10 ফোঁটা যে ওষুধ আমি শুনেন, 10 ফোঁটা করে কয়বার? আপনার এখানে যতগুলো ড্রপ আছে, এখানে প্রত্যেকটা গ্রুপের ড্রপও আছে, সিরাপও আছে, আপনি ওইখানে মাত্রা এবং ডোজ দেওয়া আছে না, ওইখানে যতবার লেখা আছে ঠিক ততবার, ওইখানে যতদিন লেখা আছে ঠিক ততদিন, কিন্তু খালি এখানে শুধু কত ফোঁটা পরিমাণটা দিয়ে দিলাম আপনাদের। আপনি দৈনিক কয়বার ভাত খাবেন সেটাও আমি লিখে দিছি, কয়দিন ভাত খাবেন সেটাও লিখে দিছি, কিন্তু ভাতটা কি 1 ফুট চাইলের খাবেন না আধা ফুট চাইলের খাবেন এটা এখন বলতেছি। হ্যাঁ, 1 থেকে 3 মাস। বাচ্চার ওজন যদি বেশি মোটা হয় তাহলে এটা পরিমাণ অবস্থা বুঝে ব্যবস্থা আপনারা বাড়াইতে পারবেন। প্রতি কেজি ওজনের জন্য আপনার ওই ওষুধের গায়ে লেখা থাকে। কিসের লেখা থাকে? ওষুধের গায়ে লেখা থাকে। এক একটা ওষুধ এক এক পরিমাণ। অ্যামোক্সাসিলিন প্রতি কেজি ওজনের জন্য যদি লেখা থাকে 10 মিলিগ্রাম, কিন্তু সেপ্ট্রিয়েকজন লেখা থাকবে 20 মিলিগ্রাম, তাহলে আপনি এখন কিভাবে বলবেন? অ্যালোপ্যাথারে যদি বলেন 10 মিলিগ্রাম, আপনার তো সব ওষুধে 10 মিলিগ্রাম দিয়ে দিলেন প্রতি কেজি ওজনের জন্য, তাহলে তো হইল না। এটা আপনারা সিরাপ দেওয়ার ক্ষেত্রে এতটুকু মনে রাখেন, 10 ফোঁটা সর্বনিম্ন মাত্রা থেকে আমরা 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি। এবার ওজন যতটুকু হোক, তবে ওজন বেশি হলে চোখের একটু আইডিয়াতে হালকা 2-4 ফোঁটা বাড়াইয়া দিবেন। তারপরে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত 20 থেকে 30 ফোঁটা। 3 মাস থেকে 6 মাস পর্যন্ত 20 থেকে 30 ফোঁটা। এবার যদি ওই ওষুধের যদি 3 বার হয় তাহলে 3 বার 30 ফোঁটা করে 3 বার। হ্যাঁ হ্যাঁ, 6 মাস থেকে আধা চামচ, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আধা চামচ করে যাবে, আধা চামচ, হাফ চামচ করে। এবার 3 বার হতে পারে, 2 বার হতে পারে, 4 বার হতে পারে, যতবার দেওয়ার দরকার ততবার দিবেন, ঠিক আছে? আধা চামচ করে, মানে তখন আপনার মাত্রাটা বাড়বে, হাফ চামচ করে 1 বছর পর্যন্ত লিখছেন? হ্যাঁ, হাফ চামচ করে। তবে যদি বাচ্চা একটু গ্রোথ ভালো হয় তাহলে হাফ চামচে আর একটু বাড়াই দিবেন। হ্যাঁ, এবার 1 বছর থেকে আপনার যাবে যে কোনো অ্যান্টিবায়োটিক, 1 বছর থেকে আপনার চলে যাবে 1.5 চামচ, 1.5 চামচ 3 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত। হ্যাঁ, 1.5 চামচ থেকে 2 চামচ, 1.5 চামচ থেকে 2 চামচ, তাহলে ঠিক আছে। 3 বছর, 3 বছরের পরে আপনি এবার ইচ্ছা মতো 2 চামচ, 2.5 চামচ, 3 চামচ, এটা অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মেন সিরিয়াস সময় কোনটা? 1 দিন বয়স থেকে 1 বছর পর্যন্ত আপনাকে মেনটেন করে দিলাম। আপনারা 1 দিন থেকে, হ্যাঁ 3 বছর পর্যন্ত আপনাদেরকে এটা একটু ব্যবস্থা করে দিলাম। আর প্রাপ্তবয়স্কের তো একটা করে দৈনিক 3 বার 500 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম যে ওষুধের যে স্যার 3 বছর থেকে 5 বছর পর্যন্ত না অবস্থা বলে সারা থেকে একটু জানেন, তারপরে জানেন 3 বছর থেকে ওইটা আপনার 10 বছরের সিরাপ খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি 6 বছর পর্যন্ত, 6 এর পরে এসে ট্যাবলেট 250 মিলিগ্রাম খাইতে পারবেন।
3 থেকে 6 বছর 250 এমজির ক্যাপসুল খাবে যদি এজিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম ক্যাপসুল পাওয়া যায়। 250 মিলিগ্রাম। হুম। 3 থেকে 6 বছরের মধ্যে। না 3 থেকে 6 বছরের মধ্যে। আপনি কি লিখছেন? 3 থেকে 6 বছরের মধ্যে ওটা জিজ্ঞেস করছি। 3 থেকে 6 বছরের মধ্যে আপনার ওটা 3 চামচ করে দিবেন। 3 চামচ করে যে যতবার ডোজ হয় আপনার যদি 2 বার হয় 2 বার, 3 বার হয় 3 বার, সাথে মিশে যাবে। তাহলে 3 থেকে 6 বছর 3 চামচ। 3 চামচ। এর উপরে 6 এর উপরে আপনি ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে চলে যাবেন। 6 এর উপরে 6 এর উপরে যেমন সাপোজ একটা এক্সাম্পল দেই, আপনার 6 থেকে যদি 10 বছরের 12 বছরের মধ্যে জ্বর হয় তাকে প্যারাসিটামল কি দিবেন? সিরাপ দিবেন না ট্যাবলেট দিবেন? ট্যাবলেট খাইতে পারবে। সিরাপ তো তার বেশি লাগতেছে, তার বোতল 2-3টা শেষ করা লাগবে। আপনার ট্যাবলেট দিবেন 250 মিলিগ্রাম। তাহলে আপনাকে সে সিরাপ খাইতে পারবে, কিন্তু আপনি কেন সিরাপ দিবেন? সে তো ট্যাবলেটও গিলে খেতে পারবে। 6 থেকে 10 বছরের 12 বছরের বাচ্চা ট্যাবলেট খাইতে পারে না? পারে না? 6 বছরের বাচ্চারা তো খুব সুন্দর খাইতে পারে, তা কেন অযথা সিরাপের ডোজটা? মেন রিক্সের সময় হলো 1 দিন থেকে 1 বছর। 1 বছর 1 বছর পরে আপনি ডোজ মেনটেন করা কোনো ব্যাপার না। 6 থেকে 12 বছর পর্যন্ত প্যারাসিটামলটা কিভাবে নিতে 250 এমজি। এরপরে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেফিক্সিম, তাহলে তাকে 200 এমজি। 200 এমজি। এজিথ্রোমাইসিন ব্যবহার করলে 250 এমজি। 6 থেকে 12-র মধ্যে, 6 থেকে 12-র মধ্যে। আর 12-র উপরে গেলে তাকে প্রাপ্তবয়স্কের ডোজ দিয়ে দিতে পারবেন। প্রাপ্তবয়স্ক এজিথ্রোমাইসিন 500 এমজি দিয়ে দিতে পারবেন 12-র উপরে গেলে। 12 বছরের উপরে গেলে পারবেন। সব অ্যান্টিবায়োটিক 12 বছরের উপরে গেলে না? হ্যাঁ, সব অ্যান্টিবায়োটিক 12 বছরের উপরে গেলেই প্রাপ্তবয়স্কের ডোজ দিতে যেতে পারবেন। প্রাপ্তবয়স্ক আপনার বিয়ে শাদীর ক্ষেত্রে শুধু 18 বছর, কিন্তু ওষুধের ক্ষেত্রে 12 বছরের উপরে। বয়স যদি মানে ধরেন হালকা তাহলে 250 দিতে হবে। আমরা ওষুধের মেডিসিন লাইনে প্রাপ্তবয়স্ক কাকে বোঝাই? 12 বছর শেষ হয়ে 13 বছরে পা দিলে, 12 বছর প্লাস। ঠিক আছে? তাহলে আমরা পূর্ণ মাত্রাটা দিতে পারি। আর যদি আপনার কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, কারো হার্টের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষেধ। পেইনকিলিয়ার ব্যথানাশক ব্যবহার নিষেধ, এটা মনে রাখবেন। অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিষেধ স্তন্যদানকালে ও দুগ্ধ নিঃসরণে অ্যান্টিবায়োটিক বাধা দেয় বিধায় অ্যান্টিবায়োটিক সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা নিষেধ। বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে দুগ্ধ নিঃসরণ বন্ধ করে দেয়, বাচ্চাদের মায়ের দুধ শুকিয়ে ফেলে। হ্যাঁ বলেন। স্যার বলছি যে ডোজের বিষয়টা দেখবো না। এখানে 6 থেকে 12 ট্যাবলেট এবং কি ক্যাপসুল এটা? 250 মানে যে ধরেন জ্বর হলে যে জ্বর হলে ডোজ এটা আপনার ওই 6 বছর থেকে 12 বছরের মধ্যে হলে 3 থেকে 6 বছরের মধ্যে হলে 125 এমজি সাপোজিটরি। 3 থেকে 6 বছরের মধ্যে হলে নাফা সাপোজিটরি 125 এমজি। আর 6 থেকে 12 বছরের মধ্যে হলে নাফা সাপোজিটরি 250 এমজি। 1 থেকে 3 বছর আপনি সাপোজিটরি দিতে পারবেন না। 3 থেকে 6 বছর। মিনিমাম 3-এর উপরে পার হইতে হবে। 3 থেকে হলো 125 মিলি। 100। তারপর হলো হ্যাঁ, বলেন কি বলছেন? 6 থেকে মাত্র বাড়াবেন। এখন কত লিখছেন? 3 থেকে 6 লিখছি। 6 থেকে আলাদা কিনে। 6 থেকে 12 পর্যন্ত 6 থেকে 12 250 বললাম না? 12-র উপরে গেলে 500। এখন এটাকে প্যারাসিটামলের ডোজ কি দৈনিক 3 বার, সাপোজিটরি হলেও দৈনিক 3 বার দিতে হবে, একবারে হবে না। 3 বার। ট্যাবলেট খাইলেও, ক্যাপসুল খাইলেও, সিরাপ খাইলেও দৈনিক যেরকম 3 বার। সাপোজিটরটার মধ্যে কি আধা ঘন্টা পরে বেশ কম করে খাওয়াতে হয়? সিরাপ তো আপনি তখন খাওয়াইতে পারবেন না। ট্যাবলেটের মধ্যে আপনি নাফা সিরাপ খাইলে নাফা সাপোজিটরি যদি দেন, বাচ্চার পাকস্থলী ছিদ্র হয়ে বাচ্চার রক্তক্ষরণ হবে, মারা যাবে। সাপোজিটর দিলে ট্যাবলেটটা দেওয়া। সাপোজিটরি কি? সাপোজিটরি তো নাফা, এটা জ্বরের কাজ করে। আপনার সিরাপটা তো সেই জ্বরের কাজ করে। একই ওষুধ ডাবল ডোজ দিলে তার ক্ষতি না? তো যখন সাপোজিটর দিব তখন নাফাটা বন্ধ থাকে। হ্যাঁ, বন্ধ থাকবে। আবার অন্য বেলায় মানে আবার সাপোজিটরি ব্যবহার করলে নাপা খাওয়ার ওষুধ ওরাল ড্রাগ বন্ধ থাকবে,
সাপোজিটারি বন্ধ করলে তারপরে ওরালি খাওয়ার নিয়ম আছে। সাপোজিটারি তো মনে হয় দিবে যখন জ্বর বেশি হবে নাকি? জ্বর বেশি 100 এর উপরে গেলে বা 102 হলে সাপোজিটারি বেশি হলে সেটা বেশি হলে সাপোজিটারি ব্যবহার করবে। সাপোজিটারি কখন দেওয়া হয়? যখন খাওয়ার প্যারাসিটামল ঔষধে জ্বরের মাত্রাটা নিয়ন্ত্রণে আসে না, তখন সাপোজিটারি দিতে হয়। প্রথমে সাপোজিটারি দেওয়ার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সাপোজিটারির একটা সুবিধা হলো যাদের পাকস্থলীতে, বয়স্ক এবং শিশু সবার জন্য এটা প্রযোজ্য, যাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিকের পরিমাণ বেশি, অ্যাসিড নিঃসরণ হয়, তাদের প্যারাসিটামল খেলে যাদের পেটে ব্যথা হয় অনেকের, সেক্ষেত্রে তাদের জন্য প্যারাসিটামল সাপোজিটারি ব্যবহার করাই উত্তম। খাওয়ার ওষুধ খেলে ওই ওষুধটা যেহেতু পাকস্থলী এবং লিভারে হজম করে, লিভার এবং পাকস্থলীর উপরে এটার খুব বেশি চাপ পড়ে বিধায় আমরা এটাকে কি করব? তাদের ক্ষেত্রে সাপোজিটারি ইউজ করব। সাপোজিটারি ইউজ করলে সেটা ডাইরেক্ট রক্তে কি হয়ে যায়? রক্তে মিশে যায়। আর আমরা খাওয়ার ওষুধটা সরাসরি রক্তে মিশ্রিত হয় না। এটা প্রথমে যায় পাকস্থলীতে এবং লিভারে মেটাবলিজম হয়, লিভারে হজম হয়, তারপরে লিভার আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রক্তে এটাকে পৌঁছাইয়া দেয়। আর সাপোজিটারি দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে রক্তে মিশে যায়। এ কারণে খাওয়ার ওষুধে আপনার কার্যকারিতা হইতে 1 ঘন্টা সময় লাগে, আর সাপোজিটারি 5 মিনিটের মধ্যে কাজ করে। এবং সাপোজিটারির আরেকটা উপকার, গ্যাস্ট্রিক নিঃসরণ বাড়ায় না, গ্যাস্ট্রিক রোগীদের ক্ষতি করে না, পাকস্থলী ছিদ্র হওয়ার ঝুঁকি থাকে না। যাদের লিভারের সমস্যা, পাকস্থলীর সমস্যা, তাদের ক্ষেত্রে সাপোজিটারি ব্যবহার করা ভালো। আর যদি পেইন ক্লিয়ার বা অ্যানালজেসিক বলা হয়, প্যারাসিটামলকে কি বলা হয়? অ্যানালজেসিক বা পেইন ক্লিয়ার, অ্যান্টিপায়োরেটিক, তাপ বা প্রদাহ বিরোধী। এই ওষুধগুলা ডাইরেক্ট খাওয়ার চেয়ে সাপোজিটারি ব্যবহার করা ভালো। ঠিক আছে, মনে থাকবে, যদি কেউ সুস্থ থাকে, সেও যদি নাফা প্যারাসিটামল একটানা 5 দিন খায়, সে দেখবেন যে 15 দিন লাগবে তার খাওয়ার রুচি ফেরত আসতে। কেন? ওই প্যারাসিটামলে তার গ্যাস্ট্রিক বাড়াই দিছে, তার হজম শক্তি দুর্বল করে ফেলছে, তার আপনার পাকস্থলীতে অ্যাসিড বেড়ে গেছে, পাকস্থলীতে আপনার গ্যাস্ট্রিক ইনফর্ম বাড়াইয়া তার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই কারণে আমরা কি করব? প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে মুখে যদি খায়, সুস্থ মানুষও তার গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা তাকে গ্যাস্ট্রিকের একটা ওষুধ প্যারাসিটামলের সাথে খাওয়াবো। ডমপেরিডন গ্রুপের ওমিডন, ডিফ্লাক্স, মোটিগাট ইত্যাদি যে কোনো একটা সিরাপ সাথে রাখবো। এখন বর্তমানে আইটোফ্রাইড গ্রুপের একটা ওষুধ বের হয়েছে, এটা আরও ভালো। ইটোলাক্স আছে, ইটোফ্রাইড আছে, এগুলো খাওয়াবেন। ঠিক আছে, হ্যাঁ, ইটোফ্রাইড 50 mg, এটা খাওয়াবেন। ওষুধগুলো কি আমাদের ওষুধগুলো খাওয়ার আগে খেলে ভালো হয় না পরে খেলে ভালো হয়? এটা এখানে লেখছি না, কি লেখছি? আজকে 3টা লেখছি, তো এই 3টার নিয়ে থাকেন। ঠিক আছে, এই 3টাতে কি লেখছি? খাওয়ার আগে লেখছি না পরে লেখছি? হ্যাঁ, যেটা পরে লেখছি এটা পরেই খাওয়াবেন, যেটা আগে লিখবো এটা আগেই খাওয়াবেন। তবে অ্যান্টিবায়োটিক বেশিরভাগ খাওয়ার পরেই দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক কখনো বুঝবেন, ব্লাড ফর সিএস কালচার সেন্সিটিভিটি টেস্ট করার পরে অ্যান্টিবায়োটিক কোনটা আপনার বডিতে কাজ করবে সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে রেসিস্ট্যান্ট প্রতিরোধের উপায়: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, সম্পূর্ণ কোর্স শেষ করা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা। পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনারা আমার উত্তর থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে যেগুলো লেখাবো এগুলো লেখেন। প্রচলিত বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিকগুলো পাওয়া যায় সেগুলোর ডোজ এবং মাত্রা এগুলো লিখেন। না সেটা না, আমি বলছি যে এই যে এতক্ষণ যে ক্লাসগুলো করাইছি, এই যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ও আচ্ছা, এটা তো মেডিসিন। ব্লাড ফর সিএস, এটা লেখেন।
জি 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 আমি অ্যান্টিবায়োটিকগুলো করে দিচ্ছি। আপনারা ওষুধ লেখে এরকম একটা খালি জায়গা রাখবেন, নিচে ডোজগুলো আমি লিখে দেবো। এখন শুধু ওষুধের নামগুলো আমি লিখে দিচ্ছি, নিচে এক লাইন খালি রাখবেন। এটা হলো দৈনিক কয়বার আর কতদিন খাওয়া যাবে। কলমটা তো লেখা বসে না, এটা তো কালি, একজনে কালি ঢুকিয়ে নিয়ে আসেন তো, কালি নিয়ে আসেন তো, কালিটা নিয়ে আসতে হবে। লেখেন অ্যামক্সাসিলিন, লেখেন 2 নম্বরটা। অ্যামক্সাসিলিন একটা করে দৈনিক 4 বার 7 থেকে 10 দিন, একটা করে দৈনিক 4 বার 7 থেকে 10 দিন। সেফট্রিয়াক্সন হুম 4 বার। অ্যামক্সাসিলিন সরি, এটা তো এমপিসিলিনটা দেওয়া হয়নি না, এমপিসিলিন। অ্যামক্সাসিলিন 3 বার, এমপিসিলিন লেখেন এখানে, অ্যামক্সাসিলিন এমপিসিলিন। এমপিসিলিন 4 বার হবে। অ্যামক্সিসিলিন হবে না এটা? এটা হলো অ্যামক্সাসিলিন 3 বার, এটা 3 বার করে। এমপিসিলিন 4 বার। অ্যামোক্সাসিলিনও 7 থেকে 10 দিন স্যার। হ্যাঁ হ্যাঁ অ্যামোক্সিসিলিনের পরে অ্যামপিসিলিন আবার। অ্যামোক্সিসিলিন 4 বার। তাহলে সিপ্রোফ্লক্সাসিন 7 থেকে 10 দিন, একটা করে দৈনিক 2 বার। আপনাদের শীটের ডোজগুলো মেনটেন নাই, আমি ডোজগুলো সহ মাত্রাটা লিখে দিচ্ছি। লেখা এক সাইডে লেখেন, এটা দিয়ে তো আর কি দেখেন। স্যার অ্যামক্সিসিলিন সিপ্রোফ্লক্সাসিন দিলে এটা বেশি এটা দিন খাওয়ার পর আর খাই না। কাজ হয় না তো এই কারণে। স্যার এটা কি গণিতের রেজিস্ট্রেশন হয় নাকি? রেজিস্ট্রেশন এই সিপ্রোফ্লক্সাসিন সব রেসিস্ট্যান্ট হবে যদি আপনার
7 থেকে 10 দিন ওষুধ না খান। ডায়রিয়া হলে তো স্যার ডায়রিয়া অফ হলে খাওয়া বন্ধ হয়ে যায়। না, অ্যান্টিবায়োটিক 3 ডোজ আর খাই না, বন্ধ করলে রেসিস্ট্যান্ট হয়ে যাবে। তার যে ওষুধটা পরবর্তীতে কাজে লাগবে না, তখন যেটা কাজে লাগে সেটা তাকে দিতে হবে। দেখেন না, অনেকে অনেক প্রকার অ্যান্টিবায়োটিক খায় কিন্তু কাজে লাগে না। পরে ডাক্তার বিরক্ত হয়ে কি করে, ব্লাড ফর সিএস রক্ত পরীক্ষা করে দেখে তার কোন ওষুধটা কাজে লাগবে। ঠিক আছে, খাবে না পালে দিবে এটা হয়ে গেল। এটা তার ব্যাপার। তার বডিতে রেসিস্ট্যান্ট হোক, বেশি বেশি ডাক্তার দেখা। হ্যাঁ, তার যেহেতু সমস্যা হবে, আরও সমস্যা আরও বাড়বে। যা বলবো তা বলে দিন। হ্যাঁ, আপনি এরিথ্রোমাইসিন, আমি যেটা লিখছি এটা লেখেন। আপনার 3 দিন শোনার দরকার নেই। আপনারা তো শুনে আসছেন, এখন দেখতেছেন, এখন দেখেন। দুইটা দিলে কাজ হয় বেশি। আপনারা আমি যেটা লিখে দিচ্ছি সেটা ফলো করবেন। কে কোথায় কোন ডোজ দিছে, কোন মাত্রা দিছে, এগুলো শুনলে আর এখানে ক্লাসে আপনারা আসা লাগতো না। ঠিক আছে, জি স্যার। এটা তো ঠিক কথা বলি। তাহলে তো আর আপনারা শুনে শুনে চিকিৎসা করবেন। এখানে আসছেন শিখার জন্য, এটা হলো সঠিক। এখন এখান থেকে যেটা শিখে যাবেন। এই ডোজগুলো অনেকে জানে না, এই ডোজগুলো শিখে নেন, ডোজ এবং মাত্রাটা। ক্লিন্ডামাইসিন, হ্যাঁ, লেখেন। ইরেথ্রোমাইসিন 7 থেকে 10 দিন, ক্লিন্ডামাইসিন 10 থেকে 14 দিন, ক্লোরামফেনিকল 7 থেকে 14 দিন, একটা করে দৈনিক 4 বার। ক্লোরামফেনিকলের বেশিরভাগ আপনার কি হয়, চোখের ড্রপ। হ্যাঁ, এটা দৈনিক 4 বার। ক্লিন্ডামাইসিন এটা লোশন হয় বেশিরভাগ, এটা খাওয়ার ওষুধ হয় না, লোশন। একনি বলগারিজ বরণের জন্য এগুলো ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটাও দৈনিক 1 বার। ঠিক আছে, এটা মুখের লোশন হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন ডক্টর কি রোগের জন্য? চোখে চোখ ওঠার জন্য ব্যবহার করা হয়। এগুলো নিয়ে পরে আলোচনা করব, আপনারা আগে লিখে নেন। ঠিক আছে, আপনারা আগে লিখে নেন। এগুলো যে অ্যান্টিবায়োটিক সবগুলোর নাম আগে লিখাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। মিনিমাম 2-3টা ক্লাস আপনার লাগবে, কারণ সব অ্যান্টিবায়োটিকের ব্যবহারবিধি, কাজ, আলোচনা বিস্তারিত করতে হলে একটু সময় লাগবে। হ্যাঁ, প্রতিদিন 3-4টা করে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকের শুধু নামগুলো আপনারা, নাম, ডোজ, মাত্রা, এই 3টা জিনিস শিখেন। পরবর্তীতে এটার কাজ, ইন্ডিকেশনগুলো শিখবেন।
স্যার, এটা আমাকে আরেকটা জিনিস আপনারা বলে দিন, স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে, বিষয়টা বুঝছি না স্যার। কারণ প্রাথমিকভাবে যখন একজন রোগী আমাদের কাছে আসবে, আমরা তাকে- না, আমি তো এখানে চিকিৎসা দিচ্ছি না। আজকের ক্লাসটা হলো মূলত ফার্মাকোলজি, শুধু ওষুধের নাম, আচ্ছা। ওষুধের মাত্রা, ডোজ সম্পর্কে আলোচনা করতেছি। এগুলা কাজগুলো সম্বন্ধে আলোচনা করতে হলে পরবর্তী নেক্সট ক্লাসে করতে হবে। আপনাদেরকে আজকে এগুলা দেওয়া যাবে না, বুঝছেন না? ফার্মাকোলজি স্যার। হ্যাঁ, ফার্মাকোলজিতে শুধু আপনার ওষুধের ইয়েগুলো, পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের ডোজ, ওষুধের ইয়েগুলো দেখবেন আপনারা। আস্তে আস্তে শিখে বুঝে একত্রে শিখলে বেলা এটা জানতেই হবে স্যার, এটা স্যার বলছেন আমার ক্লাসে শিখে নেব। জি, আউট করা হবে না, আউট করা হবে না। কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। মানে আপনাদেরকে যেটা দিতেছে চাইলে এটা নষ্ট হয়ে যাবে, কেমন? স্যার যেটা লিখতেছে এটা লেখা। এবং লেখা শেষে একটা নোট রাখবেন যে এই বিষয়টা আমি বুঝিনি। পেনিসিল, সবাই আপনারা প্রশ্ন করবেন ক্লাস শেষে। আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হবে, ইনশাল্লাহ ক্লাস শেষে সব আমি বলবো। যার যে প্রশ্ন আছে সব উত্তর ইনশাল্লাহ আমি দেব। এবার মূল কাজটা শেষ, কেমন? পেনিসিলিন জি বেশিরভাগ ইনজেকশন আকারে পাওয়া যায়। ইনজেকশন ফর্মে হলে আপনার একবার, ইনজেকশন ফর্মে হলে একবার এটা। আর পেনিসিলিনটা, শুধু পেনিসিলিনটা ট্যাবলেট আকারে, ফেনবিক, ওইটা দৈনিক 4 বার। এটা ইনজেকশন আকারে পাওয়া যায় বিধায় দৈনিক একবার স্টেট। সাত থেকে 10 দিন। ফ্লুক্লক্সাসিলিন কয় দিন? 7 থেকে 10 দিন, একটা করে দৈনিক 4 বার। সেপালেক্সিন, সেফালেক্সিন তো এখন বর্তমানে মার্কেটে খুব কম চলে। সেফালেক্সিন একটা করে দৈনিক 4 বার, আর সেফিক্সিম একটা করে দৈনিক 2 বার। সেফিক্সিম লেখেন প্রতিদিন, প্রতিদিন একবার করে, ঠিক আছে? 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন।
জেন্টামাইসিন। মুক্সিফ্লক্সাসিন আছে না আপনাদের? কয়বার দেন? চোখের ড্রপ এক ফোঁটা। ড্রপ 4 বার। আর ইয়েটা কয়বার দেন? একবার। মুক্সিফ্লক্সাসিনের রেট কত? আমাদের 40 টাকা আর 60 টাকা। মুক্সিফ্লক্সাসিনে তো কই এত ভালো কাজ করে না, করে? করে। যেগুলো এখন তো বেশিরভাগ স্যার এগুলো দেয়। আচ্ছা লেখেন। ওগুলো কাজ না হলে তখন এটা দিয়ে দেবো। হ্যাঁ, মুক্সিফ্লক্সাসিন তো 4th জেনারেশন, লাস্টের ধাপ। এর উপরে তো আর এখন বের হয়নি এখন। তারপর দেব এমক্সিসিলিন তারপরে সারিকাত এগুলো দিব লেখস ফ্লক্সাসিন না? অফ্লক্সাসিন। ফার্মেসি ব্যবসা করতে হলে সবগুলোর নাম মুখস্থ রাখতে হবে, নাহলে তো ব্যবসা করবেন কেমনে? নাহলে তো ব্যবসা করতে পারবেন না। ডাক্তারদের চাইতেও বেশি ওষুধের নাম মনে রাখতে হবে ফার্মেসি ব্যবসায়ীরা, ঠিক আছে না? ডাক্তাররা ঔষধের নাম মনে রাখে, যে যে ডিপার্টমেন্টের সেই ওষুধগুলোর নাম মনে রাখে। যেমন লিভারের ডাক্তারের লিভারের ওষুধের নাম মনে রাখে, এরপরে আপনার ওই ডায়াবেটিস ডাক্তার ডায়াবেটিসের ওষুধের নামগুলো মনে রাখে। যে যে ডিপার্টমেন্ট সে সেই ওষুধগুলোর নাম মনে রাখে। আর ফার্মেসি ব্যবসায়ী সব ডিপার্টমেন্টের ওষুধের নাম মনে রাখা লাগে। তাহলে একজন ফার্মেসি ব্যবসায়ীর কি থাকতে হয়? হ্যাঁ সেল করতে সমস্যা হবে। হ্যাঁ, ওষুধের নাম যদি না শিখতে পারেন তাহলে পারবেন না। ওষুধের নাম শিখে রাখতে হবে। আপনারা কাজ জানেন বা না জানেন, কিন্তু নাম শিখে রাখলে বের করতে সুবিধা হবে। ক্লোট্রিমাজল চলে না এখন? ডায়রিয়া মাসের জন্য দেওয়া হইতে পারে। কট্রিম ডিএস আছে। কট্রিম ডিএস তো 2 বার দেওয়া হয়। ডিএস হলে 2 বার দিবেন, আর ক্লোট্রিম হলে শুধু 3 বার দিবেন। কোনটা? ক্রিমটা তো চলে। হ্যাঁ, 2 বার দিলে হবে। হ্যাঁ, 3 বারও দিতে পারবেন। কট্রিমাজল ডিএস যেটা, এটা দৈনিক 2 বার। আর শুধু কট্রিম যেটা, সেটা 3 বার।